এই ভিডিওতে আমরা কৌটিল্য সম্পর্কে জানব, যিনি চাণক্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তিনি ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একজন বাস্তববাদী চিন্তাবিদ ও দার্শনিক। সেই সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল, যাকে বলা হয় মাৎস্যন্যায় পরিস্থিতি। অর্থাৎ বড় মাছ যেমন ছোট মাছকে গিলে ফেলে, তেমনি শক্তিশালী রাজারা ছোট ছোট মহাজনপদ বা রাজ্যগুলোকে গ্রাস করছিল। কোনো কেন্দ্রীয় শক্তি ছিল না। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্যই কৌটিল্য মগধের রাজা ধননন্দের কাছে যান। মগধের তৎকালীন রাজা ধননন্দ যখন কৌটিল্যকে অপমান করেন, তখন সেই অপমানের প্রতিশোধ নিতে এবং ভারতকে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অধীনে আনতে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা হিসেবে গড়ে তোলেন। তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী। তাঁরই হাত ধরে মগধ থেকে নন্দবংশের বিনাশ ঘটে এবং শক্তিশালী মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। রাজনীতি এবং কূটনীতির বাস্তববাদী ব্যাখ্যা দিতে গিয়ে তিনি রচনা করেন তার অমর গ্রন্থ অর্থশাস্ত্র। কৌটিল্যের এই রাষ্ট্র পরিচালনার দক্ষতাকে সম্মান জানিয়ে রাষ্ট্রবিজ্ঞানী কলুম্বিস অ্যান্ড ওল্ফ তাকে মাস্টার অফ স্টেট ক্রাফট বলে অভিহিত করেছেন। এমনকি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাকে ভারতের ম্যাকিয়াভেলি হিসেবে আখ্যা দিয়েছেন। সিলেবাস অনুযায়ী আমরা এবার সপ্তাঙ্গ তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব প্রাচীন ভারতীয় রাষ্ট্রতত্ত্বের একটি আধুনিক বিশ্লেষণ। এটি চাণক্য প্রণীত অর্থশাস্ত্র অবলম্বনে তৈরি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে আমরা রাষ্ট্রের যে উপাদানগুলো দেখি, কৌটিল্য আজ থেকে 1000 বছর আগেই তার এক পূর্ণাঙ্গ রূপরেখা দিয়ে গিয়েছিলেন। এই তত্ত্বটি আলোচিত হয়েছে তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রে। কিন্তু মজার ব্যাপার হলো, অর্থশাস্ত্র বলতে আমরা সাধারণত অর্থনীতি বা ইকোনমিক্স বুঝি, কিন্তু কৌটিল্যের কাছে এর অর্থ ছিল আরও গভীর। তিনি শব্দটিকে দুটি ভাগে ভাগ করেছেন। অর্থ বলতে তিনি কেবল ধনদৌলত বোঝাননি, বরং মানুষের জীবিকা, ভূমি এবং রাষ্ট্রের পলিসি বা নীতিকে বুঝিয়েছেন। আর শাস্ত্র মানে হল নির্দেশিকা বা পুস্তিকা। সহজভাবে বললে, অর্থশাস্ত্র হল এমন একটি শাস্ত্র বা গাইডবুক যেখানে মূলত শাসন পরিচালনা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে। কৌটিল্য মনে করতেন, একটি রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে তাকে 7টি স্তম্ভ বা অঙ্গের উপর দাঁড়াতে হয়। আর এই ধারণা থেকেই জন্ম নিয়েছে তার ঐতিহাসিক সপ্তাঙ্গ তত্ত্ব। আমরা যেহেতু একটু ডিটেলসভাবে পড়ছি, তাই অর্থশাস্ত্র সম্পর্কে কিছু অজানা ও মজাদার তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। কৌটিল্যের অর্থশাস্ত্র কেবল একটি বই নয়, এটি হল রাষ্ট্র পরিচালনার বিজ্ঞান। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে রচিত এই গ্রন্থটি রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশলের এক বিশাল আকর গ্রন্থ বা এনসাইক্লোপিডিয়া। কৌটিল্য রাষ্ট্রকে একটি জীবন্ত জীব বা অর্গ্যানিজম বা জীবদেহ হিসাবে কল্পনা করেছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে আমরা যাকে অর্গ্যানিক থিওরি অফ স্টেট বলি, কৌটিল্য সেই প্রাচীন যুগেই তার ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, একটি শরীরের অঙ্গগুলো যেমন একে অপরের পরিপূরক, তেমনি একটি আদর্শ রাষ্ট্রও 7টি পরস্পর নির্ভরশীল অঙ্গের সমন্বয়ে গঠিত হয়। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই বিশাল গ্রন্থে আসলে কি আছে? তোমাদের তথ্যের জন্য জানিয়ে রাখি, এতে রয়েছে 15টি বইয়ের গুচ্ছ, বুকস, 150টি অধ্যায়, 180টি টপিক এবং প্রায় 6000টি শ্লোক। তাহলেই দেখো কি মজার না বিষয়টা। আরও মজার বিষয় হল, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই অমূল্য রত্নটিকে 1905 সালে মহীশূর লাইব্রেরি থেকে উদ্ধার বা পুনরুদ্ধার করেন বিখ্যাত পণ্ডিত আর শ্যামশাস্ত্রী। তাঁরই আবিষ্কারের পরই বিশ্ববাসী কৌটিল্যের রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে বিস্তারিত জানতে পারে। এবার আমরা আলোচনা করব সেই মূল বিষয়টি নিয়ে, যার জন্য আজকের এই ভিডিও, সপ্তাঙ্গ তত্ত্ব। তার মতে রাষ্ট্র হল 7টি অঙ্গের একত্রিত রূপ। সেই জন্যই কৌটিল্যের রাষ্ট্রতত্ত্বকে সপ্তাঙ্গ তত্ত্ব বলা হয়। প্রথমে আমরা এই 7টি অঙ্গগুলোর নামগুলো জেনে নিই। এগুলো হল স্বামী বা স্বামীন অর্থাৎ রাজা, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। চলো আমার সাথে সাথে আরও একবার তোমরাও বলো। স্বামী বা স্বামীন, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড এবং মিত্র। ভেরি গুড। কৌটিল্যের এই সপ্তাঙ্গ তত্ত্বে রাষ্ট্রের 7টি অঙ্গকে মানব শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন স্বামী বা রাজাকে মস্তক বা মাথা, অমাত্য বা মন্ত্রীকে চোখ,
জনপদ বা ভূখণ্ড কি পা বা জঙ্ঘা, দুর্গ বা কিল্লা কি হাত, কোষ বা ভাণ্ডার কি মুখ, দণ্ড বা সেনা কি মস্তিষ্ক, এবং মিত্র বা বন্ধু কি কান হিসেবে গণ্য করা হয়েছে। সপ্তাঙ্গ তত্ত্বের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল স্বামী, যাকে আমরা রাজা বা শাসক হিসেবে জানি। কৌটিল্য রাজাকে রাষ্ট্রের মস্তক বা মাথা হিসেবে অভিহিত করেছেন। এর কারণ হল একটি শরীর যেমন মাথা ছাড়া অচল, তেমনি একজন যোগ্য নেতা বা রাজা ছাড়া রাষ্ট্র দিশেহারা হয়ে পড়ে। রাজা হলেন রাষ্ট্রের কেন্দ্রবিন্দু এবং সার্বভৌম শক্তির প্রতীক। কৌটিল্য রাজার কিছু বিশেষ গুণাবলীর ওপর বিশেষ জোর দিয়েছেন। তার মতে একজন রাজাকে কেবল শক্তিশালী হলেই চলবে না, তাকে হতে হবে অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী, উৎসাহী এবং আত্মসংযমী। তাহলে রাজার প্রধান কাজ কি? কৌটিল্য খুব স্পষ্টভাবে বলেছেন, প্রজার সুখই রাজার সুখ। প্রজাদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের সুরক্ষা প্রদান করাই হল রাজার পরম ধর্ম। অর্থাৎ রাজা নিজের খুশি মতো চলবেন না, বরং প্রজার ভালোর জন্য কাজ করবেন। এবার একটা বিষয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো, তোমরা জানো যে প্লেটো একজন রাজার কল্পনা করেছিলেন। তার নাম ছিল দার্শনিক রাজা। সেই রকমই কৌটিল্যর উল্লেখ করা রাজাকে তিনি বিজিগীষু বলে চিহ্নিত করেছেন। তোমরা মনে রাখবে, প্লেটোর দার্শনিক রাজা ছিল কেবল কল্পনা, কিন্তু কৌটিল্যর বিজিগীষু বাস্তব, এবং তিনি নিজে এমন রাজাকে প্রস্তুত করেছিলেন। আশা করি তোমরা সেই রাজার নাম বলতে পারবে। ভিডিও পজ করে একটু ভাবো এবং কমেন্টে চট করে লিখে দাও। আচ্ছা, তার তৈরি করা রাজা বা বিজিগীষু হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই জন্যই কৌটিল্যকে বাস্তববাদী বলা হয়। বিজিগীষু এটি একটি টেকনিক্যাল শব্দ। এর অর্থ হল যার মধ্যে জয়ের আকাঙ্ক্ষা আছে। কৌটিল্যের আদর্শ রাজা সবসময় তার রাজ্যের সীমানা বিস্তার করতে এবং রাজ্যকে আরও শক্তিশালী করতে সচেষ্ট থাকবেন। তিনি হবেন একজন অপরাজেয় যোদ্ধা ও কৌশলী শাসক। রাজার পরেই রাষ্ট্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্গ হল অমাত্য। কৌটিল্য এদের রাষ্ট্রের চক্ষু বা চোখ হিসেবে বর্ণনা করেছেন। কারণ একজন রাজার পক্ষে একাকী বিশাল রাজ্য পরিচালনা করা বা সব জায়গায় নজর রাখা অসম্ভব। চোখ যেমন আমাদের চারপাশ পর্যবেক্ষণ করে বিপদ সম্পর্কে সচেতন করে, অমাত্যরাও তেমনি রাজ্য পর্যবেক্ষণ করে রাজাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন। কৌটিল্য অমাত্যদের বাছাই করার ক্ষেত্রে অত্যন্ত কড়া ছিলেন। তার মতে একজন আদর্শ অমাত্যকে সৎ, মেধাবী, বিশ্বস্ত এবং সাহসী হতে হবে। তিনি মোট ২৫টি গুণের কথা উল্লেখ করেছেন। এই গুণগুলোর উপস্থিতির ওপর ভিত্তি করে তিনি অমাত্যদের ৩টি শ্রেণীতে ভাগ করেছেন। উত্তম শ্রেণীর অমাত্য, যাদের মধ্যে ২৫টি গুণের সবকটিই রয়েছে। মধ্যম শ্রেণীর অমাত্য, যাদের মধ্যে ১/৪ গুণের অভাব রয়েছে। অধম শ্রেণী অমাত্য, যাদের মধ্যে অর্ধেক গুণেরই অভাব আছে। এইখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে যে অমাত্য ও মন্ত্রী কিন্তু আসলে আলাদা। মন্ত্রী, পুরোহিত, সুতো বা রথচালক, সেনাপতি এবং দণ্ডপালদের, অর্থাৎ যারা দরজার সামনে পাহারা দেন, এনাদেরই অমাত্য হিসেবে গণ্য করা হতো। কৌটিল্যের পরামর্শ ছিল রাজার খুব কাছে বা ক্যাবিনেটে মন্ত্রীর সংখ্যা হবে মাত্র ৩ থেকে ৪ জন, যাতে গোপনীয়তা বজায় থাকে। তবে প্রয়োজন অনুযায়ী অমাত্যের সংখ্যা বাড়ানো যেতে পারে। সরকারি কার্য পরিচালনায় অমাত্যরাই হল মূল চালিকা শক্তি। তাই কৌটিল্য বলেছিলেন, একটি চাকায় যেমন গাড়ি চলে না, তেমনি সচিব বা অমাত্য ছাড়া রাজকার্য পরিচালনা অসম্ভব। এই কথাটিই প্রমাণ করে যে শাসন ব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব ঠিক কতটা। সপ্তাঙ্গ তত্ত্বের তৃতীয় অঙ্গটি হল জনপদ। কৌটিল্য একে রাষ্ট্রের জঙ্ঘা বা পা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু কেন? কারণ একটি মানুষের পা যেমন সারা শরীরের ভার বহন করে এবং শরীরকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, জনপদ ঠিক তেমনই রাষ্ট্রের অস্তিত্বের ভার বহন করে। জনপদ বলতে তিনি একই সাথে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানা বা ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী জনগণকে বুঝিয়েছেন। কৌটিল্য কেবল একখণ্ড জমির কথা বলেননি, তিনি একটি আদর্শ ভূখণ্ডের রূপরেখা দিয়েছেন। তার মতে ভূমি হতে হবে অত্যন্ত উর্বর, যাতে পর্যাপ্ত খাদ্য উৎপাদন হয়। এটি হবে সম্পদে ভরপুর এবং এখানে দুর্গ নির্মাণের উপযোগী পরিবেশ থাকবে। জমি অতিরিক্ত লবণাক্ত বা খুব বেশি অসমতল হবে না। সবচেয়ে বড় কথা, ব্যবসা ও যাতায়াতের জন্য স্থলপথ ও জলপথের সুব্যবস্থা থাকতে হবে। ভূখণ্ডের পাশাপাশি কৌটিল্য জনগণের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরও জোর দিয়েছেন। রাষ্ট্রের প্রজাদের হতে হবে অনুগত, পরিশ্রমী এবং রাজাকে মান্য করার মানসিকতা সম্পন্ন। প্রজারা যদি কর প্রদানে ইচ্ছুক এবং আইন মেনে চলা নাগরিক হয়, তবেই রাষ্ট্র শক্তিশালী হয়।
স্লাইডের নিচের দিকে খেয়াল করো, তিনি কৃষি ও পশুপালনের উপযোগী পরিবেশ থাকাকে আবশ্যিক বলেছেন। অর্থাৎ একটি রাষ্ট্রের অর্থনীতি ও খাদ্যের যোগান যদি মজবুত না হয়, তবে সেই রাষ্ট্র দীর্ঘস্থায়ী হতে পারে না। বর্তমান যুগের সাথে তুলনা করে কথা বলতেই পারি যে আজকের দিনে আমরা যাকে টেরিটারি এবং পপুলেশন বলি, কৌটিল্য আজ থেকে ২৪০০ বছর আগেই তাকে জনপদ হিসেবে সংজ্ঞায়িত করে গেছেন। সপ্তাঙ্গ তত্ত্বের চতুর্থ অঙ্গটি হল দুর্গ। কৌটিল্য দুর্গকে রাষ্ট্রের বাহু বা হাতের সাথে তুলনা করেছেন। হাত যেমন আমাদের শরীরকে আঘাত থেকে রক্ষা করে এবং প্রয়োজনে পাল্টা আক্রমণ চালায়, দুর্গ তেমনি শত্রুর হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য অপরিহার্য। একটি শক্তিশালী দুর্গ ছাড়া রাজ্য সবসময় অরক্ষিত থাকে। ধরে নাও, একটি বল যদি তোমাদের দিকে খুব গতিতে ছুটে আসে, তাহলে সেটা আটকানোর জন্য আমাদের হাত যেমন সামনে এগিয়ে আসে, তেমনি দুর্গও ঠিক একই রকমভাবে রাষ্ট্রকে বিপদের থেকে রক্ষা করে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, এবার দেখব যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে মূলত ৪ ধরনের দুর্গের কথা উল্লেখ করেছেন। স্লাইডের আইকনগুলো লক্ষ্য করো। ঔদক দুর্গ, যে দুর্গটি চারদিকে বিশাল জলরাশি বা নদী দ্বারা বেষ্টিত, একে জলদুর্গও বলা হয়। পার্বত্য দুর্গ, এটি পাহাড়ের ওপরে বা পাথুরে এলাকায় অবস্থিত। উচ্চতার কারণে এখান থেকে শত্রুর ওপর নজর রাখা সহজ হয়। ধানমনা দুর্গ, মরুভূমিতে বা ঘাসহীন প্রান্তরে অবস্থিত দুর্গ। প্রতিকূল পরিবেশের কারণে শত্রু এখানে সহজে পৌঁছাতে পারে না। বনদুর্গ, এটি গভীর জঙ্গলের ভেতরে অবস্থিত। প্রাকৃতিক গাছপালা ও ঝোপঝাড়কে ব্যবহার করে এই দুর্গটি লুকিয়ে রাখা বা রক্ষা করা হয়। কৌটিল্য মনে করতেন একটি শক্তিশালী দুর্গে অন্তত ১ বছরের খাদ্য ও রসদ মজুদ থাকা উচিত। সপ্তাঙ্গ তত্ত্বের পঞ্চম অঙ্গটি হল কোষ। কৌটিল্য একে রাষ্ট্রের মুখ হিসেবে বর্ণনা করেছেন। মুখ দিয়ে খাবার গ্রহণ করলে শরীর যেমন শক্তি পায়, তেমনি রাজকোষে পর্যাপ্ত ধনসম্পদ থাকলে তবেই রাষ্ট্র শক্তিশালী হয়। একটা বিষয় লক্ষ্য করো, আমরা তো মুখ দিয়ে খাবার খাই, কিন্তু সেই খাবারের পুষ্টি আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং আমরা শক্তি পাই। কৌটিল্যও এই জন্য কোষের সাথে মুখের তুলনা করেছেন। কৌটিল্যের মতে অর্থ ছাড়া উন্নয়ন বা প্রতিরক্ষা কোনোটাই সম্ভব নয়। একটি স্থিতিশীল রাষ্ট্রের জন্য সমৃদ্ধ রাজকোষ থাকা বাধ্যতামূলক। সেই যুগে রাজার আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। কৌটিল্যের নির্দেশ অনুযায়ী সাধারণত উৎপন্ন ফসলের 1/6 কর হিসেবে গ্রহণ করা হতো। দেখো, আমরা আগেই জেনেছি জনপদ হল রাষ্ট্রের পা, কারণ রাষ্ট্রের ভার বহন করে। তো দেখো, এই যে ভূমি রাজস্ব, সেটা কিন্তু জনপদ থেকেই আসছে, অর্থাৎ রাষ্ট্রের ভার বহন করছে। এইভাবে বিষয়গুলো কানেক্ট করে বুঝে বুঝে পড়বে, তাহলেই দেখবে কোনো অসুবিধে হবে না। কৌটিল্য পরিষ্কারভাবে বলে গেছেন যে রাজকোষ কেবল সাধারণ মুদ্রা নয়, বরং সোনা, রূপা এবং বহুমূল্য রত্নে পূর্ণ থাকতে হবে। এটি রাষ্ট্রের আভিজাত্য এবং বিপদের সময় আর্থিক ব্যাকআপ হিসেবে কাজ করে। স্লাইডের শেষ পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। রাজকোষের অর্থ কেবল বিলাসবহুল জীবনযাপনের জন্য নয়, বরং দুর্ভোগের সময় প্রজাদের সাহায্যের জন্য তহবিল জমা রাখা জরুরি। খরা, বন্যা বা মহামারীর সময় রাজা যেন প্রজাদের অন্ন ও আশ্রয় দিতে পারেন, সেটাই ছিল কৌটিল্যের অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য। মনে রাখবি, কৌটিল্য বিশ্বাস করতেন যার হাতে অর্থ আছে তার হাতেই মিত্র এবং শক্তি দুই আছে। সপ্তাঙ্গ তত্ত্বের ষষ্ঠ অঙ্গটি হল দণ্ড। কৌটিল্য দণ্ডকে রাষ্ট্রের মস্তিষ্ক বা ব্রেইন হিসেবে অভিহিত করেছেন। কেন মস্তিষ্ক? কারণ একটি শরীর যেমন মস্তিষ্কের নির্দেশে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল থাকে, তেমনি দণ্ড বা সেনাবাহিনী রাষ্ট্রকে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে রক্ষা করে এবং আইনের শাসন নিশ্চিত করে। এটি কেবল শারীরিক শক্তি নয়, বরং এটি রাষ্ট্রের সংহতি রক্ষার প্রধান চালিকা শক্তি। কৌটিল্যের মতে দণ্ডনীতি মানে কেবল লাঠি বা অস্ত্রের ব্যবহার নয়, বরং এটি হল আইনের শাসন। অপরাধীদের যথাযথ শাস্তি প্রদান এবং নির্দোষদের সুরক্ষা দেওয়াই এর মূল লক্ষ্য। ন্যায় বিচারের মাধ্যমেই প্রজাদের মনে রাজার প্রতি শ্রদ্ধা ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কৌটিল্য সেনাবাহিনীর সদস্য নির্বাচনের ক্ষেত্রেও বিশেষ নির্দেশ দিয়েছেন। তোমরা জানো যে সেই সময় সমাজে বর্ণভেদ প্রথা ছিল, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তিনি মনে করতেন ক্ষত্রিয় বা রাজপুরুষেরাই সেনাবাহিনীর প্রধান অংশ হওয়া উচিত। তবে বিশেষ প্রয়োজনে শক্তি ও বীরত্ব অনুসারে বৈশ্য ও শূদ্ররাও সেনাবাহিনীতে স্থান পেতে পারেন। মজার বিষয় হল, কৌটিল্য সেনাবাহিনী থেকে ব্রাহ্মণদের বাদ রাখার নির্দেশ দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন ব্রাহ্মণরা ক্ষমাশীল প্রকৃতির হন, যা যুদ্ধের ময়দানে দুর্বলতা তৈরি করতে পারে।
কৌটিল্যর মতে একজন আদর্শ সৈনিকের মধ্যে থাকতে হবে জয়ের অদম্য ইচ্ছা, ধৈর্য এবং কাজের দক্ষতা। এমনকি লাভ ক্ষতির কথা চিন্তা না করে রাজার প্রতি পূর্ণ আনুগত্য থাকাই হল একজন সৈনিকের শ্রেষ্ঠ পরিচয়। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের সপ্তম বা শেষ অঙ্গটি হল মিত্র। তিনি মিত্রকে রাষ্ট্রের কর্ণ বা কান হিসেবে অভিহিত করেছেন। কেন কান? কারণ একজন বন্ধু রাষ্ট্র বহির্বিশ্বের খবরাখবর দিয়ে কান হয়ে রাজাকে সতর্ক রাখে। কৌটিল্য বিশ্বাস করতেন কোনো রাষ্ট্রই একা বা বিচ্ছিন্নভাবে টিকে থাকতে পারে না। বর্তমান যুগের আন্তর্জাতিক সম্পর্কের বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ধারণা তিনি সেই যুগেই দিয়ে গিয়েছিলেন। যদিও তোমাদের সিলেবাসে নেই, কিন্তু মিত্র বা পররাষ্ট্রনীতি সংক্রান্ত এই বিষয়টি কৌটিল্য মণ্ডল তত্ত্বে বিস্তারিত আলোচনা করেছেন। পরে আমি এই নিয়েও একটা ভিডিও তোমাদের জানার জন্য করে দেব। কৌটিল্যের মতে যুদ্ধের সময় বা দুর্ভিক্ষের মতো চরম বিপদে যে রাষ্ট্র পাশে দাঁড়ায় সেই হল প্রকৃত মিত্র। তিনি মনে করতেন কৌশলগত এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্ব রাষ্ট্রের স্থায়িত্বের জন্য অত্যন্ত লাভজনক। কৌটিল্য তার দূরদর্শী চিন্তা থেকে মিত্রদের দুটি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন। সহজ মিত্র, এরা হল জন্মগত বা বংশগত বন্ধু, অর্থাৎ যে রাষ্ট্রের সাথে পূর্বপুরুষদের আমল থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এদের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি। কৃত্রিম মিত্র, এই বন্ধুত্বের ভিত্তি হল বিশেষ কোনো স্বার্থ বা চুক্তি। যখন দুটি রাষ্ট্র কোনো নির্দিষ্ট প্রয়োজনে বা শত্রুকে মোকাবিলা করতে হাতে হাত মিলায়, তখন তাদের কৃত্রিম মিত্র বলা হয়। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের এই তত্ত্ব কি আজকের 2026 সালেও প্রাসঙ্গিক? এই স্লাইডটি লক্ষ্য করলে তোমরা তার উত্তর পেয়ে যাবে। কৌটিল্যের সেই প্রাচীন 7টি অঙ্গ আজ আধুনিক রাষ্ট্রব্যবস্থায় নতুন রূপে বিদ্যমান। চলো দেখি আজকের দিনে এগুলোর অবস্থান কোথায়। প্রাচীন যুগের স্বামী বা রাজা আজকের দিনের রাষ্ট্রপ্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। অমাত্য এখনকার মন্ত্রিপরিষদ ও আমলাতন্ত্র হিসেবে কাজ করছে। জনপদ হল আধুনিক রাষ্ট্রের সেই নির্দিষ্ট সীমানা বা ভূখণ্ড এবং তার নাগরিকবৃন্দ। দুর্গ আজ আর কেবল পাথরের কেল্লা নয়, এটি এখন আমাদের জাতীয় নিরাপত্তা ও সীমান্ত রক্ষা ব্যবস্থা। কোষ বর্তমানে রাষ্ট্রের জিডিপি, রিজার্ভ এবং অর্থনৈতিক সম্পদ। দণ্ড রূপান্তরিত হয়েছে আধুনিক প্রতিরক্ষা বাহিনী, যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স ও বিচার বিভাগে। এবং সবশেষে মিত্র হল আমাদের আজকের পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক জোট, যেমন ইউএন, G20 বা ব্রিক্স। সুতরাং আমরা বলতেই পারি কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব কেবল একটি প্রাচীন দর্শন নয়, এটি রাষ্ট্র পরিচালনার এক কালজয়ী বৈজ্ঞানিক সূত্র। সময়ের সাথে নাম বদলালেও রাষ্ট্রের মূল ভিত্তিগুলো কিন্তু আজও চাণক্য বর্ণিত সেই 7টি উপাদানের উপরই দাঁড়িয়ে আছে। কোনো তত্ত্বই ত্রুটিমুক্ত নয়। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব যেমন রাষ্ট্র পরিচালনার অসাধারণ দিক নির্দেশনা দেয়, তেমনি আধুনিক গণতন্ত্র ও প্রগতিশীল সমাজের প্রেক্ষাপটে এর কিছু সীমাবদ্ধতা বা সমালোচনাও রয়েছে। চলো একে একে পয়েন্টগুলো দেখে নিই। 1. গণতন্ত্র ও জনমতের অভাব। কৌটিল্যের দর্শনে রাষ্ট্র ছিল মূলত রাজকেন্দ্রিক। এখানে স্বামী বা রাজাই সব ক্ষমতার উৎস। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে জনগণই আসল শক্তি, কৌটিল্যের তত্ত্বে সেই জনমতকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। তার শাসন ব্যবস্থা ছিল ওপর থেকে নিচে বা টপ ডাউন অ্যাপ্রোচ, যেখানে নাগরিক অধিকারের চেয়ে রাজার আজ্ঞা পালনই ছিল মুখ্য। 2. মৌলিক অধিকারের অনুপস্থিতি। এই তত্ত্বে রাষ্ট্রের নিরাপত্তার জন্য কঠোর শাসন, দণ্ড এবং গুপ্তচর বৃত্তির ওপর অতিরিক্ত জোর দেওয়া হয়েছে। এটি রাষ্ট্রের স্থিতিশীলতা আনলেও ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষুণ্ণ করে। আধুনিক কল্যাণকামী রাষ্ট্র যেখানে নাগরিকের অধিকার রক্ষা করে, কৌটিল্যের রাষ্ট্র সেখানে কঠোর নিয়ন্ত্রণের পক্ষপাতী। 3. অপরিবর্তনীয় সামাজিক কাঠামো। কৌটিল্য প্রাচীন বর্ণাশ্রম, ধর্ম ও সামাজিক রীতিনীতি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছিলেন। এটি তৎকালীন সময়ে সমাজকে স্থিতিশীল রাখলেও আধুনিক প্রগতিশীল ও সমঅধিকার ভিত্তিক সমাজের ধারণার সাথে সাংঘর্ষিক। তিনি সামাজিক পরিবর্তনের গতিশীলতাকে সেভাবে স্বীকৃতি দেননি। 4. ভৌগোলিক সীমাবদ্ধতা। কৌটিল্যের জনপদ ও দুর্গ সংক্রান্ত ধারণাগুলো ছিল তৎকালীন যুদ্ধবিগ্রহ ও যাতায়াত ব্যবস্থার উপযোগী। বর্তমানের আকাশপথের যুদ্ধ, মিসাইল প্রযুক্তি বা সাইবার নিরাপত্তার প্রেক্ষাপটে কেবল মাটির দুর্গ দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। তাই এই তত্ত্বের সামরিক উপযোগিতা বর্তমানে অনেকটা সীমিত। 5. আমলাতন্ত্রের ওপর অত্যধিক নির্ভরশীলতা।
কৌটিল্য অমাত্য বা মন্ত্রী পরিষদ ছাড়া রাষ্ট্র কল্পনা করতে পারতেন না। কিন্তু অতিরিক্ত আমলাতান্ত্রিক ক্ষমতা অনেক সময় দুর্নীতি ও স্বৈরতন্ত্রের জন্ম দেয়, যা সাধারণ নাগরিকের দৈনন্দিন কাজকে বাধাগ্রস্ত করতে পারে। ৬. নৈতিকতার চেয়ে কৌশলের প্রাধান্য। এটি সবচেয়ে বড় সমালোচনা। কৌটিল্যের দর্শনে বিজয় অর্জনের জন্য যে কোনো উপায়, সেটি নৈতিক হোক বা অনৈতিক, অবলম্বন করাকে বৈধ বলা হয়েছে। একে অনেকে রাজনৈতিক অনৈতিকতা হিসেবে দেখেন। বিশেষ করে তার মণ্ডল তত্ত্ব বা গুপ্তচর বৃত্তির ধারণা প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি করতে পারে। তোমরা চাইলে আরও একটা বিষয় বলতে পারো যে যেহেতু কৌটিল্য রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করেছিলেন, সেক্ষেত্রে কোনো একটি অঙ্গ নষ্ট হলে পুরো রাষ্ট্রযন্ত্রটাই ক্ষতিগ্রস্ত হবে বলে অনেকে সমালোচনা করেন। আশা করি আজকের এই আলোচনার পর কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব নিয়ে আর তেমন কোনো অসুবিধে নেই। যদি কোনো প্রশ্ন বা অসুবিধে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি বুঝিয়ে দেব। রাষ্ট্রবিজ্ঞানের আরও এমন ডিটেইলড ক্লাস পেতে আমাদের সাথে যুক্ত থেকো।